আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে সজনে ডাঁটার এক দুর্দান্ত রেসিপি, গরমের উপযুক্ত রেসিপি। এই গরমের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু দরকার হবে না। বাড়িতে অবশ্যই একবার হলেও কাঁচা আম দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কতটা পরিমাণ ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। আর আমি কিন্তু যে কোনো রান্নাতেই মশলার পরিমাণটাও খুব ভালোভাবে বলে দিই, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয় না। মশলা যদি বেশি পড়ে যায় তখনও কিন্তু রান্না খেতে বেশি ভালো লাগে না, একটা তেতো ভাব চলে আসে। অল্প মশলার মধ্যে রান্না করলে সেই রান্নার স্বাদ সবচেয়ে ভালো হয় বলে আমি মনে করি। এদিকে দেখো, প্রথমেই আমি অর্ধেকটা কাঁচা আম কেটে নিয়েছি। টকটা তোমরা যেমন খাবে সেই বুঝে আমটা কেটে নিও, বেশি বা কম করে নিও। দুটো বেগুন নিয়েছি, বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে দেখো, আমি খানিকটা সজনে ডাঁটা, একটা মাঝারি সাইজের আলু, ছোট ছোট দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমগুলোও দেখো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে এখানে আমি আমের খোসাটা কিন্তু ছাড়াইনি। আমের খোসা যদি ছাড়িয়ে নাও তখন কিন্তু রান্নার মধ্যে আমটা একদম গলে যাবে, যাতে একটু গোটা গোটা থাকে, এই জন্যই আমি খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আমটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তখন আবার অতিরিক্ত টক হয়ে যাবে। যাতে হালকা একটা টক ভাব আসে সেই জন্য অবশ্যই খোসা রেখে আমটা কেটে নিও। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম। তোমরা চাইলে মাছের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো, একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু এটুকুই ছিল ফ্রিজে, এই জন্য আজ এটা দিয়েই রান্নাটা করছি। তবে চিংড়ি মাছের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। পিঠের শিরের দিকে যে নোংরাটা থাকে সেটাও বের করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, আর কোনো কিছু এখন দেওয়ার দরকার নেই। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো ছোটো চিংড়ি বা এর চেয়ে আরও বড় চিংড়ি, যে কোনো চিংড়ি মাছের ব্যবহার করতে পারো। কড়াই গরম করে প্রথমেই এখানে আমি 1 চামচ রাই সর্ষে দিয়ে নিয়েছি, আর খুবই সামান্য একটু পাঁচফোড়নের পরিমাণ কিন্তু খুবই অল্প থাকবে, শুধুমাত্র একটা সুন্দর গন্ধের জন্য অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি। এখানে আমি যে পরিমাণে সবজি কেটে নিয়েছি সেই বুঝে 1 চামচ সর্ষে দিয়েছি। তোমরা যদি সবজির পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে সর্ষের পরিমাণটাও কম বেশি করে নিও। তবে একটা কথা মাথায় রেখো, সর্ষের পরিমাণ কম হলে কিন্তু কোনো অসুবিধে নেই, তবে কোনোভাবেই বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলেই কিন্তু একটা হালকা তেতো ভাব চলে আসে, তখন খেতে এতটা ভালো লাগে না। সর্ষেটা যখন চিটপিট করে ফুটে উঠেছে তারপর এটা মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রাখলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। শুধুমাত্র মাছের গায়ের জলটুকু শুকিয়ে গেলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, তখন আবার মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর মাছটা তুলে রাখলাম। আজকের এই রান্নাটা আমি খুবই অল্প তেল মশলার মধ্যেই বানাবো, এই জন্য অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরা চাইলে বেশি বা কম করে নিতে পারো আরও তেলটা। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য একটু রাই সর্ষে। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন অ্যাড করতে পারো। আর দিয়েছি খুবই সামান্য একটু পাঁচফোড়ন। ফোড়ন থেকে একটা যখন সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, তাতে তোমরা যতটাই রান্না করো। খুব বেশি মশলা আবারও বলছি এই রান্নাতে ব্যবহার হবে না, খুবই অল্প মশলার মধ্যেই রান্নাটা করতে হবে। একটা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে এটা একটু ভেজে নেব। এই আলু
ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজটা আরও একটু লাল করে ভাজা হয়ে যাবে। এই জন্য প্রথমেই আগে পেঁয়াজটা লাল করে ভেজে নিলে আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা একদম পুড়ে যাবে। আলুও দেখো একদমই হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা আর বেগুন। এগুলো স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ অ্যাড করছি, নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, যাতে এই সবজির থেকে জলটা সহজেই ছেড়ে আসে। আর এই সবজির জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। অনেকেই আলু খেতে পছন্দ করো না, যারা পছন্দ করো না তারা চাইলে আলুটা বাদ দিতে পারো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো নাড়াচাড়া করতে করতেই বেশ কিছুটা জল ছেড়েছে, তবে এখানে আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে পুরো জলটাই শুকিয়ে যায়। পুরো জলটাই যখন ভালোভাবে শুকিয়ে গেছে, এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। এই রেসিপিটার সাথে রসুন বাটার থেকে থেতো করে নেওয়া রসুন বা গ্রেট করা রসুন, এই রসুনটাই খেতে বেশি ভালো লাগে যদি মুখে পড়ে। আর এই রেসিপিতে কিন্তু কোনোভাবেই আদা বাটার ব্যবহার হবে না। নাড়াচাড়া করে দেখো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি সবজির সাথেই। সবজির থেকে যেটুকু জলটা বেরিয়েছিল পুরোটাই ভালোভাবে শুকিয়ে গেছে, তাহলে রান্নার পর আর সবজির কাঁচা গন্ধটা থাকবে না। এরপর এর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটারও বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। অল্প একটু রেখে দিয়েছি, সেটা পরে ব্যবহার করব। এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর লম্বা লম্বা করে কেটে নেওয়া আমগুলো। এইভাবে আমগুলো একদমই শেষের দিকে দিও, তাহলে দেখো একদম বেশ গোটা গোটাই থাকবে। তোমরা যারা একটু বেশি টক খেতে পছন্দ করো তারা চাইলে ছোট ছোট টুকরো করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েই দেখো বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু বেশ একটু ঝোলঝোলই হবে, তাহলে ভাতের সাথে মেখে খেতে বেশি ভালো লাগবে। এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে রান্নাটা করে নেব। এর মধ্যেই কিন্তু সমস্ত কিছু ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। তারপর ফেরত আসছি। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, ঝোলটাও বেশ কিছুটা কমে গেছে, সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আমটাও দেখো সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে, অথচ বেশ গোটা রয়েছে, খোসাটা রয়েছে সেই জন্যই। কয়েকটা ডাটাও চেপে দেখিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর আলুটাও দেখো চেপে নিয়েছি। সমস্ত সবজি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে বাকি যেটুকু মশলা রেখেছিলাম সেই সামান্য একটু মশলাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করো, বেশি বা কম করে নিতে পারো। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই যে শেষের দিকে যেই ভাজা মশলাটা দিলাম, এই মশলাটা দেওয়ার পরও 1 থেকে 1.5 মিনিট মতো কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, তাহলেই সুন্দর একটা গন্ধ রান্নাটার সাথে থেকে যাবে। প্রায় 1 ফুট ফুটিয়ে নিয়েছি। এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। তোমরা চাইলে কয়েকটা আম একটু খুন্তিতে করে চেপে নিতে পারো, তাহলে টকটা বেশি হয়ে যাবে। এরপর রেসিপিটা নামিয়ে নিলাম। প্রত্যেক কটা সবজি দেখো বেশ গোটা গোটা রয়েছে, আমগুলোও সুন্দরভাবে গোটা গোটা রয়েছে। এই ঝোলটা দিয়েই 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যেমনই সুস্বাদু তেমনই সুগন্ধে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কাঁচা আম দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করে প্রিয়জনদের দেখারও সুযোগ করে দিও। আর এই রকম আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।